সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে বেরিয়ে আসছে একের পর এক দুর্নীতির তথ্য। বেনজির কাণ্ড দিয়ে যে গল্পের শুরু, এই গল্পে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। এ তালিকায় রয়েছে আনার, আজিজ, মতিউর কিংবা ডিআইজি জামিল, কখনো শামসুদ্দোহা। এই তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। কোথাও দুর্নীতির আলোচনা থেমে নেই, হোক সেটি চায়ের দোকান কিংবা রাজনৈতিক অঙ্গন কিংবা জাতীয় সংসদ। দুর্নীতির বিস্তার কোথা থেকে শুরু এবং কোথায় যে শেষ হয়েছে, এটি যেমন প্রাসঙ্গিক প্রশ্ন, তখন এই আলোচনায় আরও একটি প্রাসঙ্গিক প্রশ্ন হচ্ছে চারিদিকে কত বেনজির, কত মতিউর। ঠিক এই আলোচনায় আমরা আজ আমন্ত্রণ জানিয়েছি তিনজন সম্মানিত অতিথিকে। দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফারনাজ জুই রয়েছে আপনাদের সঙ্গে। এবার পরিচয় করিয়ে দিচ্ছি আজকের আমন্ত্রিত অতিথিদের সঙ্গে। স্টুডিওতে আছেন নজরুল ইসলাম বাবু এমপি, সরকার দলীয় হুইপ। আছেন কাজী ফিরোজ রশিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক কো চেয়ারম্যান জাতীয় পার্টি। সেই সঙ্গে আরও আছেন মোস্তফা ফেরুজ, সিনিয়র সাংবাদিক। তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। কাজী ফিরোজ রশিদ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম যে চারিদিকে কত বেনজির, কত মতিউর, উত্তর কি আপনার জানা রয়েছে? ধন্যবাদ। আসলে এক এক সময় দুর্নীতির মাত্রা বেড়ে যায়, আবার কখনো কখনো এটা কমে যায়। আপনি লক্ষ্য করছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু কিছু লোক আঙুল ফুলে কলা গাছ হয়েছিল। ঠিক আমাদের স্বাধীনতার সময় আমরা দেশ স্বাধীন করলাম, ফিরে এসে দেখি যে লোকটা ধরেন অবাঙালিদের সব তো আমরা দখল করে ফেলাইলাম। রাতারাতি তারা দেশ ত্যাগ করলো, কারাগারে ঢুকলো, তাদের সমস্ত প্রপার্টি আমরা দখল করলাম। আমি আপনার পাশে শুধু ইসের কথাই বলি, তেজগাঁ একজন লোক তো ছিল না, আমরা সব দখল করলাম। পরবর্তী সময় দেখে গেলাম দখল করলাম আমরা, যারা ওখানে চাকরি করতো বা একটা হলো যে অ্যাডমিনিস্ট্রেটর, এটা যদি কী পদ আমাদের জানা ছিল না, উনি বসলেন প্রথম ওখানে। তারপরে উনি বসে কিছুদিন চালাই টালাই সব তো বিক্রি টিক্রি করে যা প্রোডাকশন ছিল মেশিন বিক্রি করে, এরপর শুনলাম যে উনি আবার ওই মিলের মালিক হয়ে গেছেন। সরকার এই মিলগুলো কিছু কিছু বিক্রি করবে, ওনারাই টেন্ডারে কিনছেন নামমাত্র মূল্যে। তা একটা হয়তো ধরেন একটা মিল বিক্রি হয়ে গেছে তখন 20 লক্ষ টাকায়, উনি 1 লক্ষ টাকা দিয়ে আসেন আর পর্যায়ক্রমে টাকা দেবেন, মিলে উনি মালিক হইলেন। তো যে লোকটা ছিল কর্মচারী, সে হলো অ্যাডমিনিস্ট্রেটর, সে হলো মিল মালিক, দুদিন পরে সে হলো ইন্ডাস্ট্রিয়ালিস্ট। একটা কার্ড চাপাই ফেলেলো। কামখান কিন্তু করলাম আমরা, দেশের স্বাধীন করলাম আমরা স্বাধীন করলাম। আর ওই যে লোকটা ও চলে গেল এক রাত্রিবেলা, ওই ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে গেল। তো এইভাবে মানুষ হয়ে যায়। ধরেন এই যে আওয়ামী লীগ দীর্ঘ 20 বছর ক্ষমতায়, এই ক্ষমতা আনার অনেকেই বলে যে এরা আনছে ক্ষমতা। নো, আওয়ামী লীগের ক্ষমতার উৎস তো তার জনগণ বা তার নিজের শক্তি, তার সংগঠন। তারা নিচের দিকে কর্মী কতজন লাভবান হচ্ছে। আওয়ামী লীগের এখন তো লোকে ধরে না। আওয়ামী লীগের যে নৌকাটা আছে, আমার তো মনে হয় যে ডুবু ডুবু নৌকা, এত লোক লাভ দিয়ে উঠছে। এমনি ধরে না, তার মধ্যে ইনু সাহেব, মেনুন সাহেব, এরা যে লাভ দিয়ে পড়ছে, আমাদের নৌকা নিতে হবে, নৌকা উঠিতে হবে। এর মধ্যে মঞ্জু ভাই লাভ দিয়ে পড়ে গেছে নিচে, ইনু সব পড়ে গেল, নৌকাটা জায়গা হলো না। নৌকায় ওঠার বা লাভ দিয়ে ওঠার, ওই লাভ দিয়ে উঠতে যেয়েই পড়ে গেছে এরা। মেনুন সাহেব 15 আগে উঠা এখানে চান্স নেবে, ওখানে করতে করতে যেয়ে উনি এক জায়গায় বসেছিল, উনি বেঁচে গেছেন। তো এই যে নৌকে পার হওয়ার যে প্রতিযোগিতা, এর মধ্যে আওয়ামী লীগের বাইরে কত লোক ঢুকছে আপনি জানেন? আমার ব্যক্তিগত ধারণা এখন যে নজরুল বাবু আছে বলতে পারবে যে এখানে 60% হচ্ছে জীবনে যাদের বাপ দাদা আওয়ামী লীগের ভোটও দেয় নাই, তারা এখন আওয়ামী লীগের নেতা হয়ে গেছে। আর 40% হচ্ছে রিয়েল আওয়ামী লীগ, তাদের অতটা যন্ত্রণা নাই, কিন্তু এরাই কিন্তু কাজ করে হলো। সমিতি এক একটা দেখবেন সমিতি করতেছে, স্বাধীনতা চিকিৎসা পরিষদ, স্বাধীনতা ওই পরিষদ, স্বাধীনতার আমাদের মুক্তিযুদ্ধ প্রজন্ম পরিষদ, মানে এই সমস্ত কমিটি টমিটি নানান রকম কইরা, অন্য কিছু না, শুধুমাত্র এই সমস্ত ধান্দা। সকাল থেকে রাত পর্যন্ত চাঁদাবাজি করবে, রাস্তাঘাট ইজেরা হয়ে যাচ্ছে, গরু বছর খাওয়াচ্ছে। এই যে ছাগল কাণ্ড দেখেন, এই ছাগলটার দায়, ছাগলের কোনো দোষ না, এই দোষ হলো রাম ছাগলটা। এই ছাগলটা যদি কালো ছাগল হইতো, ওদের 10টাও কিন্তু কেউ ধারে যেত না। সমস্যা করছে এই রাম ছাগল। তাই রাম ছাগলের দিকে আমাদের নজর,
কিন্তু কত কালো ছাগলে যে কত খ্যাত খেয়ে যাচ্ছে এই খবর তো আপনারা রাখতেছেন না। এইখানে দেখেন সবচেয়ে বেশি কিন্তু কালো ছাগলে মরিচ ক্ষেত খায়। এইখানে কালো ছাগলের ধারে আসতে যান নাই। আপনি যে যা বলতেছেন এগুলো রাম ছাগলের কাণ্ড, ওখান থেকে বেরোচ্ছে। এরপর দেখবেন পর্যায়ক্রমে যদি নিচের দিকে কালো ছাগলের দৌড়ত্ব দেখেন আপনারা, যে বেড়া ভাঙিয়ে কালো ছাগল কীভাবে ফসল খাচ্ছে। যাদের কাছে আপনি সমস্ত রাজস্ব রাখবেন, সেই ধরেন বাংলাদেশ ব্যাংক, সেটা দুর্নীতির আখড়া। এখন রাজস্ব বিভাগ যারা আমাদের কাছে রাজস্ব আহরণ করবেন, আমরা ভ্যাট দেবো, ট্যাক্স দেবো, ইনকাম ট্যাক্স দেবো, সেইখানে দেখবেন 10 বছর পর একটা নোটিশ দেয় যে আপনার এটা ইন্টারনাল অডিটে পড়ছে, আপনি আসেন দেখা করেন। আর 10 বছরের কাগজপত্র নিয়ে সেই উকিলও তো মারা গেছে বা কিছু বা কী হয়েছে, এই আপনার 60 লক্ষ টাকা দিতে হবে। তো মহাঝামেলা 60 লক্ষ টাকা দিতে হয়। তখন একটা রফাদফা হয়ে গেল যে ঠিক আছে ভাই আমাকে মাফ করে দেন। তাহলে কী করবেন? যে আপনাকে আমি 1 লাখ করে দেবো না, 1 লক্ষ টাকা আপনি দিয়ে দেন, আর আমার 30 লক্ষ টাকা দিয়ে দেন, আমি এটা ফয়সলা করে দিই। তাই এর একটা ফয়সলা হয়ে যায়। প্রত্যেকটা জায়গা রাজস্ব বিভাগে আপনি যার নাম বলছিলেন ও তো আমার মনে হয় যে অল্প টাকা মারছে, কত টাকা আমি জানি না, 500, 1000 এরকম, এটা কোন টাকা না। ওর যারা নিচের দিকে ধন্যবাদ জানাচ্ছি কাজী ফিরোজ রশিদ। কিন্তু আপনার বক্তব্য থেকে একটি প্রশ্ন এসে যায়, আপনি দুর্নীতির বিস্তার যেভাবে বর্ণনা করছিলেন, তাহলে দুর্নীতির যে চিত্র আমরা দেখতে পাচ্ছি সেটি দুর্নীতির কততম স্তর এবং দুর্নীতির মূলোৎপাটন কে করবে? আমি আপনার কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, পরবর্তী অংশে ফিরছি। ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে। জনাব মোস্তফা ফিরোজ, আপনাকে যদি একটু ছাগলের গল্প শোনাই, যে ছাগলটি বর্তমান সময়ে বেশ আলোচিত এবং সিনেমার গল্পকে অনেকটা হার মানিয়েছে যে ছাগল, এবং রাষ্ট্রীয় সংস্থাকে বলা যায় বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক দুর্নীতির তথ্য বের করে নিয়ে আসছে, তাহলে কি দেশব্যাপী এমন ছাগলের খুব প্রয়োজন বোধ করছি আমরা? দেখেন, আমরা নিজেরাও মনে হয় সবাই ছাগল আর কি, এই কারণে আমরা ছাগল নিয়ে বেশি আলোচনা করছি। আমাদেরকে এমন একটা জিনিস ধরায় দিছে, এটা নিয়ে আমরা ব্যস্ত আছি। এবং আমাদের এখন চোখ হচ্ছে মতিউরের দিকে এবং চোখ বেনজিরের দিকে, এবং বলা হচ্ছে যে ব্যক্তির দায় বাহিনী নেবে না, দল নেবে না, সরকার নেবে না। আবার কখনো বাহিনীর পক্ষ থেকে বিবৃতিও দিচ্ছে। হ্যাঁ, যাদেরকে আমরা পয়দা করলাম গত 15 বছর 20 বছর ধরে, আপনি হঠাৎ করে এটা কি ওই ক্যাসিনোর মতন অভিযান একটা দিলেন, ধামধুম করে 2-4-5 জনকে ফেলাই দিলেন, তারপর আবার যেভাবে চলছে সেভাবে চললো। আপনার তো পুরো একটা ঘুণে ধরা রাজনৈতিক ব্যবস্থাই তো আসলে এই সমস্তগুলি করাপশনগুলো জন্ম দেয়। আপনি একটা সুশাসন, প্রশাসন, কোথায় কি প্রশাসন মনে করে যে তারা আওয়ামী লীগকে ক্ষমতায় রাখছে, তো ফলে তারাই তো দুর্নীতি করে লুটপাট, কারণ তারা তো আর আদর্শিকভাবে তো নেই। এখানে নানা মতের নানা পথের লোক, আপনি তাদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। আপনি নির্বাচনের সময় তাদেরকে ঢালাওভাবে ব্যবহার করছেন যে করো, কোনো সমস্যা নেই, বরং খাম ধরাই দিয়েছেন তাদেরকে। এই করে করে আপনি আজকে হঠাৎ করে 2-4টা করে আমরা ছাগল নিয়ে লাফালাফি করতেছি। এটা তো মানে এটার এত বিস্তৃত, এটা এত গভীরে আপনি কোথায় ধরবেন, কোন জায়গায়? আমি দেখতেছি প্রশাসন, রাজনীতিবিদ করাপ্ট না, সাংবাদিক করাপ্ট না, আর অন্যান্য প্রশাসন করাপ্ট না। আপনি মানে ধারাবাহিকভাবে কি আপনার সেই ইনস্ট্রুমেন্টগুলো আছে যে এইগুলি আপনি ধরবেন? কে করতেছে না? যার হাতে ক্ষমতা আছে সব। আপনি জনপ্রতিনিধির মধ্যে কয়জন রাজনীতি করে দেখেন, হিসাব করেন। এক একটা এলাকায় সবাই এক একটা মাফিয়া, সেখানে দখলদার, চাঁদাবাজি। আজকে দেশব্যাপী যত হানাহানি হচ্ছে, এটা কি আওয়ামী লীগ বিএনপি না, আওয়ামী লীগে, এবং সবগুলো কোনো আদর্শিক কারণ না, সব হচ্ছে দখলদারিত্ব, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই সমস্তগুলো নিয়ে তো দুর্নীতি তো, এবং এর সাথেই তো প্রশাসন জড়ায় আছে। ফলে রাজনীতি, প্রশাসন সব কিন্তু একাকার হয়ে গেছে। এটা তো আপনি আলাদা করতে পারবেন না, কারণ আপনি শুরু থেকেই একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য আপনি চেষ্টা করেননি। যেহেতু চেষ্টা করেননি, সুতরাং এখানে অসংখ্য মতিউর, অসংখ্য বেনজির আপনি এখানে জন্ম দিয়ে ফেলছেন। কেউ হয়তো বড় বেনজির, কেউ ছোট বেনজির, কিন্তু আছেই। কিন্তু আপনি এখান থেকে মুক্তি পাওয়াটা অত সোজা না। এই ধরনের রাজনৈতিক বিপ্লব করতে গেলে সেই রাজনৈতিক কমিটমেন্ট থাকতে হয়। সেই রাজনীতি কি আমাদের আছে? কে চর্চা করতেছে বলেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে যখন নাকি তার একটা টিম নিয়ে বসে, সেই টিমের মধ্যেই যদি গোলমাল থাকে, তাহলে আপনি কিভাবে অভিযানটা করবেন, কিভাবে নির্দেশনা দেবেন? কি ধরেন আমাকে দায়িত্ব দিল যে আমি এই দায়িত্বটা পালন করবো, তা আমি তো করাপ্ট, তা আমি কিভাবে আমি অভিযানটা চালাবো? এই অবস্থার মধ্যে আসলে খুব একটা দুর্বল নাজুক অবস্থা।
শেষ পর্যন্ত আসলে মানুষ বঞ্চিত হচ্ছে, রাষ্ট্র বঞ্চিত হচ্ছে, এবং আমরা যে দৃষ্টান্ত এখন রেখে যাচ্ছি, যে প্রশাসন, যে রাজনৈতিক ব্যবস্থা, এটা ভয়ঙ্কর রকম একটা অন্যায়। মানে স্বাধীনতা মুক্তিযুদ্ধের পর আমরা এরকম একটা শাসন পাবো, এরকম একটা রাজনৈতিক ব্যবস্থা পাবো যেটা একটা একেবারে ঘুণে ধরা করাপ্ট। সমস্ত জায়গায় আপনি ওয়াসা বলেন, বিদ্যুৎ বলেন, এমন কোনো জায়গা নেই, সমস্ত পদে পদে জায়গায়। এবং মনে হচ্ছে যেন আপনার ঘুষ খাওয়া, দুর্নীতি করা, অনিয়ম করাটাই হচ্ছে আমার ক্রেডিট। মানে কেউ একজন নিরিবিলি নিশ্চিন্তে চাকরি করবে, সে হচ্ছে অযোগ্য, অপদার্থ সে। আর যে একটু মানে ঘুষ দুর্নীতি করবে, সে হচ্ছে চৌকস, সেই হচ্ছে স্মার্ট। এইরকম একটা পরিস্থিতিটা একদিনে তৈরি হয়নি, এটা দিনে 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 আমাদের এই বিগত 15, 20, 30 বছর ধরে এই রাজনৈতিক শাসন ব্যবস্থাই তো আজকে এই পর্যায়ে নিয়ে আসছে। আপনি এখন কিভাবে, আপনি লোম বাঁচতে গেলে তো কম্বলই থাকবে না। বলছে না যে বঙ্গবন্ধু কি বলছে, যে সবাই পায় সোনার খনি, আমি পাই চোরের খনি। এই যে চোরের খনি কি আজকে 50 বছর 52 বছর পর আমরা সেই বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। আর এই চোরের খনির কোনো তথ্যই কি আসলে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো যারা আছে তাদের কাছে ছিল না? সবাই জানে এবং সবাই যুক্ত। তাদের বদৌলতে তো বেরিয়ে আসেনি। কেন বেরোবে? সবাই যদি যুক্ত থাকে, ধরেন আমি চোর, ফিরোজ ভাই মনে করেন না, উনিও ধরে নিয়ে, তো উনার খবর আমি জানি, আমি তো মিলেমিশে যাচ্ছি, তো এক হয়ে যাচ্ছি, তো আমি কেন এই মিলেমিশেই তো ভাগাভাগি। আজকে যে কারাপশনটা, এটা তো সিন্ডিকেট, এর সাথে রাজনীতি, প্রশাসন সবাই যুক্ত। তো যদি সবাই সবাইকে রক্ষা করছে, মোস্তফা ফিরোজ যে দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক কারা? দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক কারা? দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক আমি মনে করব যে এখন এই রাষ্ট্র। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে নজরুল ইসলাম বাবু। যদি দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক রাষ্ট্র হয়ে যায়, তাহলে তো দুর্নীতির খবরে পুরো দেশ সয়লাভ হবে, এটাই স্বাভাবিক নয়? শুনেন, ফিরোজ সাহেব কি বললেন, সেইটার উপর তো রাষ্ট্র নির্ভর না। তিনি একজন রাষ্ট্রের নাগরিক, তিনি তার মতো বলতে পারেন, সেই প্রশ্নের জবাব আমি দেব না। আমি বলবো যে ফিরোজ সাহেব যে কথাগুলি বললেন সেটা উনি ওনার মতো করে বলছেন, আমি আমার মতো করে বলি যে কেউ জন্ম দেয় না, জন্ম হয়ে যায়। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘোষণায় এই যে আমাদের পতিত যশা রাজনীতিবিদ ফিরোজ ভাইরা যুদ্ধ করেছেন, তিনি কিন্তু একটা কথা বলেছেন, এসে দেখেন সব দখল হয়ে গিয়েছে। তো এই দখলবাজ, চাঁদাবাজ, মাস্তান চক্র, এগুলি সব কিছুই কিন্তু সবার মধ্যে লুকায়িত থাকে। বঙ্গবন্ধুকে হত্যা করার পর ধারাবাহিকভাবে এই রাষ্ট্র পরিচালনায় কোনো দিন তাদেরকে খুঁজে বের করার দৃষ্টান্ত কেউ স্থাপন করতে পারে নাই বলেই কিন্তু আজকে এই রাঘব বোয়ালদের সৃষ্টি হয়েছে। আপনি জিজ্ঞেস করেন কোত্থেকে সৃষ্টি হয়েছে? সৃষ্টি হয়েছে এইভাবে, যারা লুকায়িত তাদেরকে কখনো আইনের আওতায় আনার চেষ্টা করে নাই। বঙ্গবন্ধুর কন্যা তিনি কিন্তু জিরো টলারেন্স দিয়ে আজকে সুযোগ করে দিয়েছেন। আজকে আপনারা যে ভূমিকা রাখছেন, এই যে ছাগল কাণ্ড বলেন, বেনজির কাণ্ড বলেন, দিস অ্যান্ড দ্যাট, সবাইকে কিন্তু সামনের কাতারে নিয়ে আসতে পেরেছেন। কিন্তু জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, এই দুর্নীতিবাজরা তো আজকে নতুন কেউ না। এই দুর্নীতিবাজ নজরুল ইসলাম বাবু, শুধুমাত্র দুর্নীতির ইতিহাস কি বর্তমান সময়ে দুর্নীতিকে জায়েজ করতে পারে? না, আমি কি বলছি আপনি শেষ করতে দেন। ধারাবাহিকভাবে কোশ্চেনের কিন্তু যথার্থতা থাকতে হবে। আমি আপনাকে বলি, আপনি আসেন, তো এই ধারাবাহিকভাবে যারা রাষ্ট্র পরিচালনা করলেন কেউ কিন্তু কিছুই করেন নাই। ব্যাংক লুটেরা বলেন, আজকে এই চাঁদাবাজ বলেন, মাস্তান বলেন, এগুলি কিন্তু সামনের দিকে চলে এসেছে শুধু শেখ হাসিনার এই শাসন আমলগুলিতে। সুতরাং জিরো টলারেন্সের যে আজকের বহিঃপ্রকাশ, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সে যেই চাঁদাবাজ হোক, যেই আজকে দুর্নীতিবাজ হোক, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। সেই জায়গায় রাষ্ট্র চলে এসেছে। সুতরাং এখানে লালন কর্তা পালন কর্তা না। আমি মনে করি যে আজকে এই যে বেনজিরের জব নেচার থেকে এসেছে, সে বিসিএস ক্যাডার হয়ে সে জব করেছে, সে পর্যায়ক্রমে আইজিপি হয়েছে। এখানে বিএনপির শাসনামল, জাতীয় পার্টির শাসনামল, আওয়ামী লীগের শাসনামল সবই কিন্তু ছিল। সব শাসনামলেই কিন্তু বেনজিরকে আমরা দেখলাম। কিন্তু সর্বোপরি যে এই রাষ্ট্র পরিচালনায় যারা দুর্নীতি করেছেন তারাও কিন্তু বেগে গিয়েছেন, পালিয়ে আছেন। তাদের চেহারা কিন্তু আর বাংলাদেশের মানুষ দেখেন না, কিন্তু তাদের নেতৃত্ব কিন্তু
এদেশে কিছু মানুষ রাজনীতির নামে আন্দোলন সংগ্রামের ডাক দেন, সফল হোক আর নাই হোক আমরা কিন্তু তা লক্ষ্য করেছি। যারা মানি লন্ডারিংয়ের সাথে জড়িত, যারা এদেশে রাজনীতিকে, জাতীয় পার্টিকে এইটা মোকাবেলা করতে হয়েছে, খালেদা জিয়ার দলকে, আওয়ামী লীগকেও ফেস করতে হয়েছে, তাদের রাজনীতিও কিন্তু আমরা দেখেছি। খোদ প্রধানমন্ত্রীকে আমরা কালো টাকা সাদা করতে দেখেছি এবং তার সন্তানরা কি করেছেন সেই ইতিহাস আমরা জেনেছি, দেখেছি এবং তার বাস্তবতাও আমরা উপলব্ধি করছি। সুতরাং সেই বাংলাদেশে আজকে আমি মনে করি যে ছাগলকাণ্ড কিন্তু আজকে সব কিছু ওপেন করার সুযোগ করে দিয়েছেন। কেন? রাষ্ট্রের আজকে যিনি সফলতার সহিত রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি এটা চান, সেই সুযোগ এখন এসেছে। কোনো দুর্নীতিবাজ, সেটা হোক বেনজির, হোক আরও শক্তিশালী, কাউকে ছাড় দেওয়া হবে না। সেইটা নিয়ে আমাদের আলোচনা করলেই রাষ্ট্র বেনিফিশিয়ারি হবে। কোনো ব্যক্তির উপর দায় দায়িত্ব দেওয়া, কোনো ব্যক্তিকে দোষারোপ করা, কারো রাজনৈতিক ইচ্ছা এখানে বহিঃপ্রকাশ ঘটানোর এই মধ্য দিয়ে রাজনীতিকে শক্তিশালী করার যে অপচেষ্টা, এগুলো কিন্তু জনগণ মেনে আমি মনে করি বর্তমান সময়ে আমরা যেমনটি দেখলাম যে বেনজিরের নজিরবিহীন দুর্নীতির তথ্য গণমাধ্যম বের করে নিয়ে আসলো। এতদিন যে আপনারা তার তথ্য সামনে আনতে পারলেন না, এর দায় কোনোভাবে এড়াতে পারেন না? আমি মনে করি এই দায় রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকই তো চান সুশাসন এবং সুরক্ষা। সে একটি স্বাধীনতার সপক্ষের শুধুমাত্র নয়, পুরস্কারপ্রাপ্ত একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সে আইজিপি হিসাবে প্রধান ব্যক্তি ছিলেন। সেই ব্যক্তি কি করেছেন কি করেন নাই সেইটার উপর কিন্তু সরকার এখন ব্যবস্থা নিচ্ছে। এরকম রাষ্ট্র পরিচালনায় জনাব তারেক রহমানও তার মায়ের নেতৃত্বে দেশ আমরা শাসন হইতে দেখেছি। তিনি তখন রাজার হালে শাহজাদা সেজে অনেক কিছুই করেছেন, সেইটাও কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার পর আমরা দেখেছি। বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে আমরা দেখেছি পালিয়ে যেতে, তাদেরকে কিন্তু আজকে এত বছর পর বিচার কার্য সম্পন্ন করতে দেখেছি। সুতরাং ওয়েট এন্ড সি, সরকার যথার্থভাবে দেশ রাষ্ট্র পরিচালনা করছেন বলেই আজকে এই দুর্নীতিবাজদের চেহারা উন্মোচিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে, তাদের বিচার হবে। বিরুদ্ধে আপনারা জিরো টলারেন্স ঘোষণা করেছেন, সেই জায়গা থেকে এটা দেশের প্রধানমন্ত্রীর কমিটমেন্ট রয়েছে। যদি আসলে তিনি যদি দোষী সাব্যস্ত হন, তাকে শাস্তির আওতায় আনতে পারবেন? অফকোর্স, কেন পারবো না? আমরা তো এদেশে এই যে ক্ষমতাচ্যুত হওয়ার পর বেগম খালেদা জিয়ার যে দুর্নীতি, বেগম খালেদা জিয়ার যে এই এতিমদের টাকা নিয়ে বিভিন্ন রকম বক্তব্য আপনারা বিভিন্ন জনের কাছ থেকে শোনেন, কিন্তু দেশের এই সর্বোচ্চ আদালত তাকে যে শাস্তি দিয়েছেন, সেখানে বিএনপি আর আওয়ামী লীগ নয়, রাষ্ট্রের প্রথিতযশা সকল আইনজীবীরাই কিন্তু ফাইট করেছেন। প্রত্যেকটি আদালতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, সেটার বিচার কি হয়নি? অনেকেই কিন্তু বলছে বেনজির এখন ধরা ছোঁয়ার বাইরে, সে বিষয়ে নিশ্চয়ই আপনারা, তাহলে আমি বলবো যে এটা সময় হলেই দেখবেন। দর্শকদের সম্পর্কে রিপোর্ট, একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। আজকের আলোচনা চলছে চারিদিকে কত বেনজির কত মতিউর, এই শিরোনামে আবারও ফিরছি আলোচনায়। নজরুল ইসলাম বাবু এমপি, যে আলোচনায় আমরা ছিলাম, আপনি নিশ্চিত করে বলছিলেন যে বেনজিরের শাস্তি আপনারা নিশ্চিত করবেন, কিন্তু বেনজির দেশ ত্যাগের আগে কিন্তু বেনজিরের অবস্থানই নিশ্চিত করতে পারেনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাধারণ সম্পাদক। যখন বিষয়টি নিয়ে আলোচনা এসেছে তখনই তো সে তার পথ ছুটেছে, কিন্তু রাষ্ট্রের কিন্তু নিয়ম নীতি আইন এগুলি রয়েছেন, বিধি রয়েছেন, সেই বিধি অনুযায়ী দুদক তার ব্যবস্থা নিয়েছেন। আমি দুদককে ধন্যবাদ জানাই যে দুদক কিন্তু এই প্রত্যেকটা স্টেপ গুনে গুনে দিতে হয় এবং আইনসম্মতভাবে দিতে হয়, সেই সুযোগ তো দিতে হবে। সেই সুযোগ যখন পেয়েছেন তখন কিন্তু ব্যবস্থা নিচ্ছেন। আমরা এত হাজার কোটি টাকার সে মালিক হয়েছে সেইটার খবর রাখি না, প্রকাশ হওয়ার পর সে সব কিছু রেখে পালাইলেন সেইটা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। কিন্তু তারকে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, সে তো তার কুকর্মের কথা এখন আর গোপন রাখার কোনো সুযোগ নেই। সে পালিয়ে আছেন, সে তার পরিবার পরিজন রয়েছে, তাদেরকে নোটিশ করেছেন, তার সম্পদ সরকার দুদকের মাধ্যমে ইতিমধ্যেই রিসিভার দিয়ে নিয়ে গিয়েছেন। সুতরাং আপনাকে কি করতে হবে? সিস্টেম তো মানতে হবে, দেশের আইন অনুযায়ী তো শাস্তি দিতে হবে নাকি?
আমি মনে করি যে পালিয়ে গিয়েই যে বেঁচে গেলেন কিন্তু তা না। যিনি পালিয়ে আছেন, তারেক রহমানের কথাই যদি আমি বলি, পালিয়ে আছেন তাই বলে কি তিনি বেঁচে গিয়েছেন? তার বিরুদ্ধে কি শাস্তি হয়নি? এদেশে কি 111-এর সময় অনেক বড় বড় কর্তা ব্যক্তিরা পানিশমেন্ট পাননি? সুতরাং অপরাধী যেই হোক আমরা তার বিপক্ষে, আমরা তার অপরাধ প্রবণতাকে প্রশ্রয় দিচ্ছি না, আমরা খুঁজে বের করে তাকে আইনের আওতায় আনার চেষ্টা করছি এবং এটা ধারাবাহিকভাবে চলছে এই বঙ্গবন্ধুর কন্যার শাসনামল। কিন্তু ইতিপূর্বে তো তা ছিল না। আজকে ব্যাংক লুটেরা সবাই জানেন কারা, তাদের প্রতিচ্ছবি বেশি উঠছে, কিন্তু এর আগে তো আমরা তা পাই নাই। চুপ করে বসেছিল সবাই, টাকা মেরে দিয়ে, রাষ্ট্রের টাকা মেরে দিয়ে আরামে ছিলেন, কিন্তু এখন সেই আরাম হারাম হয়ে গিয়েছে। এটা কিন্তু এই সরকারের সফলতা এবং সামনে আরো নিশ্চয়ই ভালো কিছু আসছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব মোস্তফা ফিরোজ। যেমনটি আসলে নজরুল ইসলাম বাবু বলছিল যে সামনে আরো ভালো কিছু আসছে, আপনি কতটা আশাবাদী? সে সঙ্গে আরেকটি প্রশ্ন যুক্ত করি যে বেনজির মতিউরের পরিবারের সম্পদের তথ্য জানতে চেয়েছে দুদক, কি বলবেন? আচ্ছা, আমিও কারোর প্রেক্ষিতে না বলে আমি আমার কথাটা বলি। সেটা হলো যে দেখেন, স্ববিরোধিতা একটা, আপনি দুর্নীতির বিরুদ্ধেই তো অভিযান করবেন, শুরু করছেন, এটা যদি ধরা হয়। আমরা যেই সফলতা দেখলাম না ওই ক্যাসিনো কাণ্ডের, ওই সময় মনে হচ্ছিল যে সরকার বোধহয় এবার শেষ দুর্নীতিবাজরা, দেখলাম যে না, ওই খুব শর্টকাট করে ওখান থেকে বের হয়ে চলে আসলো, তারপর যা তাই। এখন দেখেন, আপনি একদিকে যখন অভিযান করতেছেন, আপনি দুর্নীতিবাজদের, টাকা পাচারকারীদেরকে সুযোগ দিচ্ছেন যে তুমি 15% ট্যাক্স দাও, ট্যাক্স দিয়ে তুমি তাহলে আপনি কার বিরুদ্ধে করবেন? ধরেন আমি এখানে প্রচুর দুর্নীতি করলাম, আমি 100-200 কোটি টাকা 15% আমি দিয়ে আমি হলাম, যখনই আমাকে ধরতে হবে কাগজটা শো করব, আপনি আমার বিরুদ্ধে কী অভিযান করবেন? আপনি তো আমার লিগালি করলেন। আর যারা লিগালি, আমরা যারা ট্যাক্স দেই, আমাদেরকে কিন্তু সেই 25%, 30%, 35% হারে কিন্তু আমাদেরকে ট্যাক্স দিয়ে যেতে হবে। কিন্তু করাপ্ট যারা, তারা 15% দিয়ে হবে। ফলে এখন আমার তো মনে হয় যারা সৎ ব্যবসায়ী তারাও এখন এই কাজটা করবে যে ঠিক আছে, আমি 30% বা 25% কেন দেবো, আমি 15% দিয়ে আমার এই সম্পত্তিটাও, মানে আমার সব হলো পাচার করা বা দুর্নীতিগ্রস্ত টাকা হিসেবে দেখায় আমি এই সুবিধাটা নেব। এইটা হলো একটা স্ববিরোধিতা। এবং আপনি দুর্নীতির বিরুদ্ধে অভিযান করবেন, আবার একদিকে এইভাবে আইন করে আপনি তাদেরকে বৈধ করবেন, এটা হয় না। এটা কিন্তু জিনিসটা মিলল না। আমি জানি না, মানে ফিরোজ ভাই আরও ব্যাখ্যা দিতে পারবেন আমি সঠিক বললাম কিনা, কেন ওনারা আইন প্রণেতা। আমি মনে করি দেখেন, আমি আগেই বলছি যে বেনজির আজকে ধরেন একদিনের সৃষ্টি না, আপনি এই যে সে চলে গেল, ঠিক আছে, দুদক তার আইনগতভাবে এগোবে, কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো তো আছে, তাই না? তারা তো জানে যে এই লোক পালাইতে পারে, কারা পালাইতে পারে, কারা পালাইতে পারে না, এই হিসাবটা কি তাদের নাই? তার 7টা পাসপোর্ট যে করতে পারে, হ্যাঁ, একটা সরকারি দায়িত্বে থেকে সে 7টা বেসরকারি নামে পাসপোর্ট করে ফেললো। এই তথ্যগুলো গণমাধ্যম কর্মীরা যারা ওই ভেতরে ঢুকতে পারে না তারা জানতে পারে, আর ইন্টেলিজেন্স জানতে পারলো না, সরকারি সংস্থাগুলি জানতে পারলো না, তাকে আটকাতে পারলো না। কই, আমি তো দেখি যে বহু রাজনীতিবিদ যাইতে যে এয়ারপোর্টে আটকা পড়ে, তারপরে কি ব্যাপার না, আপনার সমস্যা আছে, বাধা আছে। তো ওনার ক্ষেত্রে কোনো বাধা হলো না, উনি এত তার আগেই তো, মানে উনি যাওয়ার আগেই তো সব কিছু প্রকাশিত হলো। আসলে আপনি একদিকে আপনি দিচ্ছেন, ছাড় দিচ্ছেন, আর একদিক দিয়ে আটকাচ্ছেন, মতিউরকে আটকাচ্ছেন, বেনজিরকে পার পাওয়ায় দিচ্ছেন। ওইদিকে দুর্নীতির বিরুদ্ধে অভিযান করবেন, আবার আইনগতভাবে আপনি দুর্নীতিবাজদেরকে আবার জায়েজ করার জন্য আপনি বিধানটাও করলেন। এটা তো হয় না, এটা তো স্ববিরোধিতা। তাহলে আপনি আগাবেন কেমনে, কার বিরুদ্ধে অভিযান করবেন? এই আইনটা পাশ হওয়ার পর আপনি করাপ্ট লোকই তো খুঁজে পাবেন না দেশে, যার বিরুদ্ধে আপনি অভিযান করবেন। তাহলে কিসের অভিযান হচ্ছে? তো এইগুলি শর্টকাট করে যত আপনি গোটায় আনবেন, এগুলি ভিতরে কিন্তু রয়ে যাবে, আবার দেখবেন বিস্ফোরিত হবে। কিন্তু আমরা তাই দেখছি মোস্তফা ফিরোজ, যে পালানোর পরে নিষেধাজ্ঞা জারি হচ্ছে এবং ধরাছোঁয়ার বাইরে যাওয়ার পরে সম্পদের হিসেব চাওয়া হচ্ছে। এই বৈপরীত্য কেন? বৈপরীত্য ওই যে সরকারের মনে করে যে ধারাবাহিকভাবে যেহেতু 15-20 বছর আছে, এমন এমন কিছু আছে রাঘব বোয়াল, যারা আসলে তাদেরকে টাচ করা যাচ্ছে না, কারণ তাদের সাথে এত বেশি মানুষ জড়িত যে সবাই তাহলে সামনে চলে আসে এবং এক ধরনের নৈরাজ্য তৈরি হবে, এবং সরকার মনে করবে যে আমাদের অনেকের বিষয় বোধহয় সামনে চলে আসবে। এই যে এখন দেখেন না, আমরা অল্প
কিছু লোককে নিয়ে কিন্তু ছাগলামি করতেছি, মনে করতেছি এইগুলি বোধহয় ছাগল, মতিউর একটা ছাগল, বেনজির একটা ছাগল, কিন্তু এইরকম যে অসংখ্য ছাগল যে রয়েছে সেগুলি কিন্তু আবার আড়াল পড়ে যাচ্ছে এইসব কারণে। ওইগুলিকে আমরা সামনে আনতে চাই না বলে কেউ কেউ পার হয়ে যাচ্ছে আর কেউ কেউ থেকে যাচ্ছে। আমরা দৃষ্টান্ত হিসাবে একটা দুইটা রেখে বলছে না এই তো আমরা এই যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, কিন্তু অন্য দিক দিয়ে কিন্তু সাগর চুরি হচ্ছে। এয়ারপোর্টে দেখবেন যে 1 কেজি সোনা ধরা পড়ে, অন্য দিকে 100 কেজি সোনা কিন্তু পার হয়ে যায়। এইভাবে সামনে 1 কেজি দেখালো যে এই যে ধরলো, আর অন্য পিছন দিক দিয়ে চলে গেল 100 কেজি সোনা। এটাই তো চলতেছে। তাহলে আপনি এইটা করে এক ধরনের জনগণকে একটা আইওয়াশ হচ্ছে, অন্য কিন্তু কাজের কাজ কিন্তু কিচ্ছু হচ্ছে না। দেখবেন যে এই অভিযান কিছুদিন পরে থেমে যাবে, কিন্তু আর চলবে না। কিন্তু ওই যে ক্যাসিনো কাণ্ডের মতন চললো, হঠাৎ করে নাই, কি ব্যাপার, তাহলে কি সব মানে ঠিক হয়ে গেল লোকজন? যদি ঠিকই হতো তাহলে আজকে এতদিন পরে এসে এই অভিযানটা করতে হচ্ছে কেন? ধন্যবাদ জানাচ্ছি জনাব মোস্তফা ফিরোজ। কাজী ফিরোজ রশিদ, আপনি যেমনটি বলছিলেন যে দুর্নীতির যে বিস্তার বর্তমান সময়ে, আমি আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে চিত্র আমরা দেখছি দুর্নীতি, সেটি আসলে দুর্নীতির কততম স্তর? সর্বত্র দুর্নীতি, দেখেন সর্বঙ্গেই দুর্নীতি। সরকার কি করবে? আপনি রাজনীতি থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয় বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, খাদ্য মন্ত্রণালয় বলেন, আমাদের বাসস্থান মন্ত্রণালয় বলেন, মানে আমাদের যেগুলো মেইন জায়গা বেশি সব জায়গায় দুর্নীতি চলতেছে, A to Z। এনবিআর চেয়ারম্যান সাহেব অত্যন্ত সৎ লোক। আমি বলবো যে বাংলাদেশে যদি সত্যতার আপনি কোনো ই করতে চান, এনবিআর চেয়ারম্যান তেমন দেখবেন, কিন্তু তার নিচের দিকে অবস্থাটা কীভাবে মানুষকে হয়রানি করে এবং কীভাবে টাকা খায়, ভ্যাটের কথা কইয়া, ট্যাক্সের কথা কইয়া, মানে ব্যবসায়ীদের কাছ থেকে এই ঈদের আগে আমার জানা মতে যে পরিমাণ টাকা তারা নিছে, এটা যদি অর্ধেক টাকাও রাজস্বতে জমা হইতো তো গভর্নমেন্ট অনেক টাকা পাইতো। বারবার সংসদে বলছি যে আপনারা এটা এই ভ্যাট এবং ট্যাক্স এটা অটোমেশন করে দেন, অর্থাৎ বিদেশে যেভাবে ভ্যাট ট্যাক্স আদায় করে ওইভাবে হাতে হাতে নিতে দিয়েন না, এদের কাছে ফাইল রাখেন না, গেলেই তারা কয়ে যে আমারে কত দেবেন, আমারটা আগে ঠিক করেন তারপরে আমি ট্যাক্স ঠিক করবো, আমাকে দেবেন না, আপনি এমনভাবে ধরবো। আমি দেখেন এই যে বললেন যে 15%, এটা বিএনপি 10% ছিল। আমি সাইফুর রহমান সাহেব 10% করছিল, যে আপনার কালোর টাকা বলে কোনো টাকা এক, সব টাকার মূল্য একই। তো এটা কি অপ্রদর্শিত? ধরেন মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলছেন, আমি খুব দেখছি মনোযোগ দিয়া, যে ঢাকা শহরে 1 কাঠা জায়গার দাম এখন 5 কোটি টাকা অ্যাভারেজ, বেশিও আছে। কিন্তু আমি যখন রেজিস্ট্রি করতে যাব, ওই জায়গাটা আমাকে ধরেন 1 কাঠা জায়গা 30 লাখ 40 লাখ টাকার উপরে রেজিস্ট্রি হবে না ম্যাক্সিমাম। তা আমি যে 5 বা 6 লক্ষ টাকা কোটি টাকা নিচ্ছি, এটি কিন্তু আমার অপ্রদর্শিত হচ্ছে, ব্ল্যাক মানি আপনি বলবেন। তো এইটা আমি কিন্তু কী করবো, যেভাবে খুন্ডি করে এই ডলার কিনে দেশের বাইরে পাঠিয়ে দেবো। এই টাকা তো আমি ঘরে রাখতে পারবো না, ব্যাংকে রাখতে পারতেছি না। ব্যাংকে দলিল করছি আমি ধরেন 1.5 কোটি টাকার বা 2 কোটি টাকা বা 5 কোটি টাকা, 10 কোটি টাকা দলিল করলাম, জমি বিক্রি করলাম 100 কোটি টাকা, 90 কোটি টাকা আমার অপ্রদর্শিত। এইটা যদি আমরা 20-15% দিয়ে যদি এই টাকাটা মূল টাকা স্রোত দ্বারা আনা যায়, আমাদের যদি সেই টাকার সাথে দেখাইলো যে আমি ট্যাক্স দিছি, ওদের ট্যাক্স দেওয়ার পরে টাকাটা কিন্তু সরকারের কাছে চলে গেল। সরকার জানে যে আপনি ট্যাক্স দিচ্ছেন, টাকা আপনার কাছে আছে, এই টাকাটা এখন কি করবেন, আপনি শেয়ার মার্কেটে যাবেন, পর্যটন খাতে যাবেন, ইন্ডাস্ট্রিতে যাবেন, বা আপনি রিয়েল এস্টেটে যাবেন, আপনাকে ব্যয় করতে হবে, অথবা ব্যাংকে আপনি রাখবেন ফিক্সড ডিপোজিট, এটা সরকারের কাজে লাগবে। আর যদি এইটা আপনি না নেন, কালোর টাকার কোনো বলেন অপ্রতিষ্ঠিত টাকার কোনো অভাব নাই দেশে, এইটা কিন্তু সব দেশের বাইরে চলে যাবে। সবচেয়ে সোজা পথ, এই যে উনি দুবাই থেকে আসলো, যে হুন্ডি থেকে সোজা পথ আর কিছু নাই, টাকা দেবে চলে যাবে। এইটা বন্ধ করার জন্যই প্রধানমন্ত্রী এই আইনটা করছেন। আইনটা যতই আমরা বলি যে আইনটা ঠিক না, এটা হলো বাস্তবসম্মত হয়েছে, কারণ বিএনপিও করছিল 10%, উনি করছেন এখন যেহেতু সময় প্রয়োজনে 15%। আমি তাই বলবো না। এই যে আমাদের দেখেন, আপনি যদি এখন কালকে একটা সার্ভে করেন সাংবাদিক হিসেবে, গুলশান, বনানী, বাড়িধারা বা অন্যান্য উত্তরা, অন্য বড়ো জায়গাগুলো নয়, বা ধানমন্ডিতে আপনি ধরেন, বাড়ি কাদের 80% হচ্ছে সরকারি আমলা কর্মচারীদের, 20% রাজনীতিবিদ, ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ, এই মুক্তার উকিলদের।
20%। দুর্নীতির বিস্তার যদি সর্বময় হয়ে থাকে তাহলে সেই দুর্নীতির মূল উৎপাদন করবে কে? এখন তো একদিনে হবে না, এটা যদি শুরু করছে, এইটা যদি চলে এবং এইভাবে সর্বত্র যদি চলতে পারে তাহলে হবে, একসময় আস্তে আস্তে থেমে যাবে। কিন্তু সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। আপনাকে দুর্নীতির সুযোগ যদি আমি না দেই, আপনাকে যদি চুরি করে, চোররা তো সিং দিয়ে ঘরে ঢুকবে, আমি যদি সুরক্ষিত করি বাড়িটা তাহলে ঢুকতে পারবে না। গার্ড রাখি সুরক্ষিত করি, তাহলে ব্যাংকে টাকা চলে যাচ্ছে কেমনে? ব্যাংকে কিছু মনে করেন ব্যাংক হয়ে গেছে প্রাইভেট একটা ব্যাংক, কিন্তু এগুলো মানে পিএলসি, পাবলিক লিমিটেড কোম্পানি, জনগণের টাকায় ব্যাংক হয়। এরা মনে করে যে আমার পারিবারিক টাকা, আমার পরিবারের 5 জন ব্যাংকের সদস্য হয়ে 4 জন। অর্থাৎ এই টাকাটা নিয়ে আমি আপনাকে বললাম যে আপনার ব্যাংক থেকে আমার দেন 50 কোটি, আমার ব্যাংক থেকে আপনি 50 কোটি নেন, ওই ব্যাংক থেকে আমি নিতে পারবো না, কিন্তু আপনার ব্যাংক থেকে পারবো। কয়েকটা কাগজ দিলাম, আপনাদের ওটা দেখার কিছু নাই, আমার কাগজটাও নিয়ে যান, আমার 50 কোটি কালকে দিয়ে দেন, আপনারটাও নিয়ে যান। অতএব আমরা ভাইস ভার্সা এটা এইভাবে করে টাকাটা বিদেশে নিয়ে গেছি। কোনো ব্যবসা নেই, বাণিজ্য নাই, এই সমস্ত করে বিদেশি টাকা পাচার হয়ে গেছে। সেইগুলো বাংলাদেশ ব্যাংক দেখার দায়িত্ব, তারা দেখবে না। সেইখানে বসে আছে শেয়ানা লোক সব, তারা কয়ে যে আমরা এগুলো দেখবো না। অর্থাৎ তাদেরও একটা ভাগ আছে এর মধ্যে। বাংলাদেশ ব্যাংকের 800 কোটি টাকা চলে গেল, আজ পর্যন্ত কিছু হল না। আমরা রাষ্ট্রীয় সংস্থাগুলো কতটা দায়িত্বশীল আচরণ করছে? আমি বিরতি নিয়ে ফিরছি, বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। কাজী ফিরোজ রশিদ, যে আলোচনায় আমরা ছিলাম যে রাষ্ট্রের দায়িত্বশীল দপ্তরগুলো কতটা দায়িত্বশীল আচরণ করছে। তারা দেখেন, দায়িত্বশীল দপ্তরগুলো সব দপ্তরের দায়িত্ব আছে। আমার দপ্তর যেহেতু হেড, আমার দায়িত্ব হচ্ছে আমার দপ্তরে কোথায় কে কী করে দেখার। কিন্তু এখন তাদের দায়িত্বহীনতা পরিচয় তারা দিচ্ছে, কিছুই কেউ দেখতে পারতেছে না। কারণ ওই দপ্তরের হেড যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, তখন আর নিচে দিয়ে কারো কিছু করার থাকে না, তারাও সামিল হয়ে যায়। ইমামের নিয়তকে বাঁধতে ফেলায়, যে যা পাইল খাইল। আমার দুঃখ লাগে, এনবিআর এর চেয়ারম্যান সাহেব খুব সৎ লোক, নিচের দিকে মানে 90% অসৎ লোক। উনি কীভাবে পারবেন? এখন উনি পারতেন সিস্টেমটাকে চেঞ্জ করতে, যে এই সমস্ত হবে না, ট্যাক্স দেবে থ্রু প্রপার চ্যানেল। এখানে ভ্যাটটা, আদায়টা, এইটা যদি কম্পিউটারাইজ করে ফেলান আপনি, তাহলে তো হবে কি, কারো হাতে হাতে নেওয়া লাগবে না। এই যে আমরা যে ভ্যাটটা দেই দোকানে, একটা মেশিনে দিয়ে একটা ভ্যাটের কাগজ ধরে দেয় যে আপনি 5 কেজি মিষ্টি কিনছেন বা কিনছে, এই ভ্যাট এত, এইটা কিন্তু গভর্নমেন্ট পাচ্ছে না। ওই মেশিনে কখনো 30,000 টাকার বেশি উঠবে না, সারাদিন বিক্রি করার পরে ও 30,000 টাকার মধ্যেই থাকবে। সন্ধ্যা পরে দিয়ে ভ্যাট অফিসে গিয়ে টাকাটা নিয়ে আসে। এইটা ভাগাভাগি, আমি তো ব্যবসা করি, আমি জানি। সেই জন্য এইগুলো মানে প্রথম থেকে বলছিলাম যে আপনি যদি না পারেন প্রাইভেট সেক্টরে দিয়ে দেন। ঢাকা 4টে জোন ভাগ করে দেন, যেমন কোরিয়া আছে, সব জায়গা আছে, আপনি 4টে জোনে ভাগ করে দেন। আপনি এখন যে ভ্যাট ট্যাক্স আদায় হয় এর থেকে বেশি, অনেক ডাবল হবে বা আরও বেশি হতে পারে। তো এখন এইটা যদি আপনি না করেন তাহলে তো হবে না। আমাদের স্টক এক্সচেঞ্জ কী হয়, আমাদের সমস্ত কেনা বেচার সমস্ত কিন্তু এন্ড অফ দি ডে আমাদের দেখা যাচ্ছে কে কত কেনা বেচা, এটা সে সব চলে আসতেছে। এনবিআর তা নাই। বাংলাদেশ ব্যাংক, আপনার সব টাকা চলে, আপনার প্রত্যেকটা ব্যাংকে দেখার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। তাই ব্যাংকগুলো যদি প্রতিনিয়ত তারা ইন্টারনাল অডিট করে, তাহলে তো ধরা পড়ে যে কোন ঋণটা ভাজে ঋণ, কোন ঋণটা কাকে দিল, কত আদায় হইলো না হইলো। বর্তমান বাস্তবতা পরিবর্তনে আসলে রাষ্ট্রের একটা সংস্কার দরকার, যেমনটি আপনি মনে করছেন। কোনো সংস্কারই হবে না, কারণ যাদের উপর দায়িত্ব তারা যে আমার দেবেন কত, আমি যে আইসি আগে আমারটা দিয়ে লন, তারপর আমি খাইতে বসি। ধন্যবাদ জানাচ্ছি। এখানে কিচ্ছু করার নাই। এখানে একটা বড় বড় ই করতে হবে। মানে প্রধানমন্ত্রী কালকে বলছেন যে আমার এমপি মন্ত্রীরা কয় টাকা কার মালিক? 1,000 কোটি টাকার মালিক। যারা ব্যবসায়ী এমপি আছে কোনো অসুবিধা নাই, 1,000 কোটি 2,000 5,000 কোটি মালিকও আছে, তারা ব্যবসা করতেছে। কিন্তু এই যে এমপিদের একটা সরকারি গাড়ি নাই, একটা সরকারি বাড়ি নাই, সরকারি অফিস নাই, ঢাকা শহরে আছে, কিন্তু এলাকায় নাই। তার এলাকায় কেউ তার একটা ইয়ে নাই, বাবু যেমনটি বলা হচ্ছে যে রাঘব বোয়ালরা এখনো ধরাছোঁয়ার বাইরে। রাঘব বোয়াল কারা, কি তাদের ক্ষমতার উৎস? ভাই বিষয়টা বিশ্লেষণ দিয়েছেন এবং বুঝিয়েছেন যে রাষ্ট্র পরিচালনায়
কি দায়িত্ব হওয়া উচিত, এটা বাস্তবতা। কিন্তু পাশাপাশি আমাদের জনগণের যে নৈতিক চরিত্র, যারা সরকারের চাকরি করছেন তাদের যে নৈতিকতা, এই মন মানসিকতার পরিবর্তন করা দরকার। মূল বিষয়টা কিন্তু এই জায়গায়। আপনি পুলিশ অফিসার, আপনাকে পুলিশ অফিসারের আচরণ মেনটেন করতে হবে। আমরা এটা করছি না। আমরা ব্যাট কালেক্টর, আমরা ব্যাট ট্যাক্স কালেক্ট করতে যে নিজেরা পকেটে পড়ছি, এগুলির নিদর্শনই কিন্তু আমরা দেখছি। তো ওইগুলিকে যথাযথভাবে পরিচালনার জন্য রাষ্ট্রের প্রত্যেকটি রাজনৈতিক দল, শুভাকাঙ্ক্ষী এবং নাগরিক হিসাবে নৈতিক দায়িত্ব সকলের, সেই দায়িত্ববোধ আমাদের অভাব রয়েছে। সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা দায়িত্ববান হওয়া উচিত প্রত্যেকটি নাগরিক, প্রত্যেকটি মিডিয়া থেকে শুরু করে যে সাংবাদিক, এই প্রাতিষ্ঠানিকরা, সবাই কিন্তু নিজেকে শুদ্ধ করতে হবে। সেই শুদ্ধি অভিযান চালানোর জন্যই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর বক্তৃতা খুবই, আমার মনে হয় যে এখন সময় উপযোগী বক্তৃতা, যে কাউকেই ছাড় দেওয়া যাবে না, সবাইকেই এই বিষয়ে সজাগ করার জন্য। আমি তো মনে করি যে আজকে যাদেরকে ধরা হচ্ছে, আমরা যাদেরকে, আপনি যে প্রশ্ন করলেন রাঘব বোলরা, সব সেক্টরেই রাঘব বোল রয়েছে। কেন রয়েছে? যে রাষ্ট্রের ধারাবাহিকতায় এই 52 বছরে তাদের বিচার কার্য হয় নাই, তারা কেউ ধরা পড়ে নাই। সরকারি চাকরি করছে, বেমানান একটা গাড়িতে সে চলছে, কেউ জিজ্ঞেস করে না এই গাড়ি কোত্থেকে সে আসলেন, এত ব্র্যান্ডেড গাড়ি সে কোথায় পায়। এটা কিন্তু ছিল না। আজকে যখন শুরু হয়েছে, এটা কিন্তু শেষও দেখবেন। তো আমি মনে করি যে ট্রান্সফার করে এনবিআর ধরা পড়ছে, আগে আমরা শাস্তি দিই কোথায়, আগে এনবিআর ছিল, এখন ওইখানে ট্রান্সফার করে ওখানে। কারণ যিনি শাস্তি দিবেন, যিনি শাস্তি দিবেন তিনিও তো একইভাবে ধরা, বুঝছেন? আপনি দেখছেন না যে একজন 100 কোটি টাকা মাফ করে দিতে পারে, এটা আইনে রয়েছে। কিন্তু এখন আইন প্রয়োগকারী মানুষটি যদি মনে করে যে আমি 200 কোটি টাকা মাফ নিজের পকেটে নিয়ে তাকে 500 কোটি টাকা মাফ করে দিলাম, তাহলে বেনিফিশিয়ারি সে ব্যক্তি, রাষ্ট্র না। সেই জায়গা থেকে দেশটাকে সোজা করতে হবে, ঠিক করতে হবে। সেই জায়গায় আস্তে আস্তে দেশটা যাবে আমি আশা করছি। কারণ যে মাথা ব্যথা হলে তার মাথা কাটা যাবে না, চিকিৎসা নিতে হবে। সেই চিকিৎসার ব্যবস্থা এখন রাষ্ট্র করছে আমি মনে করি। আমরা যারা নাগরিক আছি আমাদের আরও সচেতন হতে হবে। এবং যারা যে সরকারি চাকরি পাওয়া মানেই কি মনে করেন যে আমার সব শেষ, এখন যা আসবে, যিনি ট্যাক্স আদায় করেন উনি মনে করেন এই ট্যাক্সের মালিক আমি, সব আমি নিয়ে নিই। যারা পুলিশ এরা মনে করেন আমি যা করব তা জায়েজ। যিনি এর চেয়েও বেশি পাওয়ারফুল উনি মনে করে যে আমার পাওয়ার ঠেকায় কি। তো সেই জায়গায় এখন তারা এমনটি কিভাবে মনে করতে পারেন? তাদের ক্ষমতার উৎসটা আসলে কোথায়? আমি কিন্তু প্রথম শুরুই করেছি এইভাবে। দেখেন যে যারা ভেবেছিল যে বঙ্গবন্ধুকে হত্যা করে আমরা দুঃসাহস দেখিয়েছিলেন, কিন্তু তারা কিন্তু কারো না কারো মদত পেয়েই কিন্তু বলেছিলেন আমরা শেখ মুজিবকে হত্যা করেছি। তাদের কি বিচার হয়েছে না? বিচার করবে কে? সেই মানুষটির অভাব ছিল। সেই মানুষটি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, তার নাম শেখ হাসিনা। তিনিই পারবেন, তিনি পারবেন বলেই কিন্তু আজকে যে এই যে পেট্রোল বাস, বোমা বাস, মাস্তান, লুটেরা সবাই আজকে দিন দিন বেরোয় আসছে না। রাঘব বোলরা আমাদের সামনে চলে আসছে না। ফিরোজ ভাই বারবার বলেন ক্যাসিনোর কথা। ক্যাসিনো করতে যে উনি কি বুঝাতে চাচ্ছেন আমি বুঝি না। উনি সাংবাদিক, উনি নিশ্চয়ই জানেন যে ক্যাসিনোর বাংলাদেশে ক্যাসিনোটা শুরু হয়েছিল যেভাবে, এখন কি সেটা আছেন? যারা গ্রেপ্তার হয়েছে, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ খুঁজে পাওয়া যাবে না, তারা কি জামিন পাবেন না? এটা কোর্ট, এটা জুডিশিয়াল ম্যাটার, এটা জুরিডিকশন দেখবে। সেইটা নিয়ে তো আমি সরকারকে তো সেরকম করলে চলবে না, কোনো ব্যক্তির উপরে দোষ চাপানো যাবে না। এটা একটা জুয়া। ধন্যবাদ জানাচ্ছি নজরুল ইসলাম বাবু। মোস্তফা ফিরোজ, আপনার কাছে আসতে চাই এই প্রসঙ্গে যে নাগরিকরা দায়িত্ববান হলেই কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা পাবো? এই যে আমার একটা ছোট্ট কথা, নাগরিকরা দায়িত্ববান হলেই কি দুর্নীতি মানে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ পাবো? আচ্ছা, আমি এই প্রসঙ্গক্রমে একটা খুব জরুরি একটা ইনফরমেশন দিই। 1979 সালে সম্ভবত তখন বিএনপির সময়, আজকে দেখেন ওদের সময় একটা সরকারি কর্মচারী আচরণ বিধি 13 এইটাকে কার্যকর করতে বলছে আজকের আদালত। কি বলছে? সরকারি কর্মচারীদের সম্পদের ঘোষণা সহ হিসাব দাখিলের বিধি কঠোরভাবে মানতে হবে।
তার মানে কি, এই যে সরকারি কর্মচারীরা কোনো তাদের সম্পত্তি, তারা চাকরি জীবন শুরু করার সময় তাদের যে সম্পত্তি হিসাব দিতে হবে, এবং যখন নাকি তাদের সম্পত্তি বাড়বে টাইম টু টাইম আবার সরকারের কাছে দাখিল করতে হবে। এইটা এখন দেখেন সেই বিএনপির আমলের ওই নির্দেশনাটা আজকে হাইকোর্ট বলতেছে এটা কঠোরভাবে মানতে হবে। কেন? ওই যে সরকারি কর্মচারী বা আমলাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। তাহলে আপনি এই যে সব কিছুই তো ছিল, আইন কানুন বিধি ব্যবস্থা, আপনি তো এটা পালন করেননি। আজকে পালন না করাতে এটা এমন একটা মানে মহোৎসব হয়েছে, আপনি কিন্তু এখন আর মানে করতে পারছেন না, কুল কিনারা পাইতেছেন না যে কোন জায়গা থেকে ধরবেন, কোন জায়গায় যে শেষ করবেন। যেখানে হাত দেবেন সেখানেই বেনজির পাওয়া যাবে, সেখানেই মতিউর পাওয়া যাবে। তা আজকে আপনি এই জন্যই তো মানে সুশাসন বলা হয়, রুল অফ ল কেন বলা হয়, এই জন্যই বলা হয়। এইটা ভেঙে পড়ছে বলেই আজকে কিন্তু এই পরিস্থিতির মধ্যে আমরা পড়ছি। আজকে ব্যাংকগুলো এরকম দেউলিয়া অবস্থা কেন? শেয়ার বাজার, ফিরোজ ভাই তো শেয়ার বাজারের সাথে যুক্ত, শেয়ার বাজারের অবস্থা খারাপ কেন, ভালো না কেন? সরকারের তো অনেক উন্নয়ন, তা সরকারের অনেক উন্নয়নের সাথে কি ব্যাংকের উন্নয়ন জড়িত থাকবে না? শেয়ার বাজারের উন্নয়ন জড়িত থাকবে না? আপনার আজকে দেখলাম আরেকটা যে 7,000 কোটি টাকা, সেটা হচ্ছে এস আলম গ্রুপের 2টা কোম্পানি, তার আদালত রুল জারি করছে পাওনা, সেই পাওনা দেয় না কেন? ইসলামী ব্যাংকের যখন এই ভগ্নদশা, সেই রিপোর্টটা যখন বেরোলো যে বেনামে বহু লোন চলে গেল, কেন তখন কমিশন বসায় তদন্ত করা হলো না? সেই তদন্ত আবার আদালত কিন্তু থামায় দিল। তা আপনি তো বললাম তো, একদিকে আপনি ছাড় দেবেন, আরেকদিকে টুকটাক কিছু ধরবেন। এইটাই বলছি যে এইভাবে হবে না। কিন্তু আপনাকে দুর্নীতির বিরুদ্ধে অভিযান করতে গেলে আপনার সামনে কে আছে আপনাকে দেখলে চলবে না, যে বেনজির আছে নাকি এস আলম আছে নাকি অমুক আছে তমুক আছে, কেউ দেখলে চলবে না। ওই সামগ্রিক অভিযানটা যতক্ষণ না পর্যন্ত না দিতে পারবেন এবং আইনের এই সমস্ত বিধিবিধানগুলো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের দুর্বলতাটা কোথায়? দুর্বলতা এই যে সরকারের মধ্যেই, সরকার ডিপেন্ডেবল। কারণ আপনার হচ্ছে গণতান্ত্রিক একটা শাসন ব্যবস্থা আমরা এখনো 52 বছরও পাইনি। আমরা কি দেখছি আজকের প্রেক্ষাপটে? আজকে সংসদের অবস্থাটা কি? সংসদে দেখি একটা দল আছে আর একটা দল সংসদের বাইরে আছে। এটা হবে? আপনাকে সব দলকে নিয়ে এসে আজকে একটা কার্যকর সংসদ, কয়েকদিন আগে নির্বাচন হয়ে গেল, আমরা ভারতে একটা পার্লামেন্ট দেখলাম, সংসদের প্রধান দল আছে, বিরোধী দল আছে। বাংলাদেশে নেই কেন? পাকিস্তানে আছে, ভারতে আছে, বাংলাদেশে নাই। তাহলে আপনি আস্তে আস্তে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা উত্তরণ করবেন, এটা কি একটা দল তারা নিজেরা কায়েম করবে নাকি সবাই মিলে করবে? আপনি এই ব্যবস্থাগুলো যত দিন যাবে, যত ভাঙতে থাকবে, ততই আপনার সুশাসন, অন্যান্য কাঠামোগুলো সব ভেঙে চুরে পড়বে। আপনি এটাকে মেরামত করতে পারবেন না। একটার সাথে আরেকটা সম্পর্ক। আপনার মন্তব্য দিয়ে না, ব্যবস্থা কে নেবে? দেখেন, যাকে দেবো ব্যবস্থা নিতে, সে তো অব্যবস্থার মধ্যে আছে। এই যে সচিব, এনবিআর এক সচিবের টাকা পয়সা ধরা পড়লো, পাওয়া গেল, প্রথম সচিব, তারে ওইখান থেকে ট্রান্সফার করছে, যে আমরা তো ব্যবস্থা নিচ্ছি, বগুড়া আমাদের কাজ শেষ। ঢাকা থেকে বগুড়া দিল যে তুমি এখন ঘুষ কম খাবা, ওখানে যেয়ে তুমি থাকো। এইদিকে ব্যবস্থা হইলো বলেন? শাক দিয়ে মাছ ঢাকে না। এই সমস্ত অবস্থা আমরা করতেছি। যাদের উপর দায়িত্ব দেবেন তারা এটা করবে না। এই যে মতিউরকে 2-3 বার দুদক ডাইকিয়া সার্টিফিকেট দিয়েছে, সাদা সার্টিফিকেট দিয়েছে, সে সবচেয়ে ভালো লোক। এটা হয়? একবার ধরে বললো না, শেয়ার মার্কেটে সবচেয়ে পচা শেয়ারগুলো না খাওয়াই দিয়া সাধারণ লোকদের দেউলি করে দিতেছে। বারবার বলছি মানুষ আত্মহত্যা করতেছে, ধরেন এদেরকে আমরা ধরে দিতে পারি, কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চুপ, যাদের উপর দায়িত্ব চুপ। ব্যাংক লুট হয়ে যাচ্ছে, বাংলাদেশ ব্যাংক, তারা চুপ। অর্থাৎ একজনের সাথে আরেকজনের যোগসাজশ আছে। আপনি সম্পূর্ণ ধরতে হবে। এখানেই শেষ করছি দেশ প্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।